নমস্কার। 1431 বঙ্গাব্দে মেঘে ঢাকা তারার তরফ থেকে আমাদের নিবেদন লক্ষ্মীমন্ত বয়ে পরকীয়া প্রেম। সেই গল্পটি আজ আমি আপনাদের শোনাবো। তবে গল্পের মাঝে এই চরিত্রগুলো তাদের নিজেদের কথা বলবে। পরিচয় করিয়ে দিই এই কাহিনীর মূল চরিত্রদের সঙ্গে। গল্পটি ঐতিহ্যবান সিংহরাজ জমিদার বংশের বর্তমান প্রজন্ম আদিত্য সিংহরাজ ও তার পরিবারের। আদিত্যের দুই ছেলে, ছোট ছেলের নাম অর্ণব সিংহরাজ, অর্ণবের স্ত্রীর নাম অপরূপা সিংহরাজ। ইনি হলেন আসলে প্রকৃত সৌন্দর্যের অধিকারী। যেমন গায়ের রং তেমনি সুশ্রীতা, তেমনি শরীরের কাঠামো। পরনে সর্বদা সাবেকি বাঙালিয়ানা শাড়ি। এক কথায় লক্ষ্মী প্রতিমা বলতে যা বুঝি। অপরূপা ও অর্ণবের একমাত্র মেয়ের নাম অঙ্কিতা সিংহরাজ। অঙ্কিতা অবশ্য খুব সুন্দরী ও আধুনিক মেয়ে। 18 বছর বয়সের এই মেয়েটি এতই সুন্দর যে ইনার দিকে একবার তাকালে মুখ ফেরানো দায় হলেও 40 বছর বয়সী ইনার মা অপূর্বার কাছে কিছুই না। আবার আদিত্য সিংহরাজের বড় ছেলের একমাত্র ছেলে বা উনার বড় নাতি হলেন আবির সিংহরাজ। এই কাহিনীর আরো দুটি অন্যতম প্রধান চরিত্র হলেন আবিরের বন্ধু অভ্র এবং অপরূপার বান্ধবী অমৃতা। আর আমি হলাম এই গল্পের সূত্রধর, নাম সুমন। গল্পের শুরুতেই আজ জমিদার বাড়ির সাবেকি দুর্গাপুজোতে সুদূর বিদেশ থেকে বেড়াতে আসছেন আবিরের বন্ধু অভ্র অবশ্য পেশায় ও হবিতে ফটোগ্রাফার। ছোট বৌমা, পুজোর সব জোগাড় সব হয়ে গেছে তো? হ্যাঁ বাবা, সব রেডি। সময় মতো আমি সব জোগাড় করে দিয়েছি। তা তো জানি বৌমা, তুমি আছো বলে আমি একেবারে নিশ্চিন্ত থাকতে পারি। এই অর্ণব, একবার আবিরকে ফোন করতো। ওরা কত দূর? সঙ্গে তো আবার ওর বন্ধুরা আসার কথা আছে। বাবা, ফোন করেছিলাম। ওদের ফ্লাইটেই জাস্ট ল্যান্ড করেছে, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। তুই আজ বাড়িতে আছিস তো? ওদের একটু সঙ্গ দিবি, দেখিস ওরা যেন একা না ভাবে নিজেদের। না বাবা, তুমি তো সবই জানো, আমার আর সময় কোথায়। নেহাতি আজ পুজো, তাই এখনো বাড়িতে আছি। নইলে আমি তো এই বাড়ির অতিথি মাত্র। শুধু 8 ঘন্টার জন্য বাড়ি আসি, খেয়ে একটু শোবার কারণে। এত বড় ব্যবসা, এটা সামলাতেই তো আমার সময় শেষ। তাহলে আর কি, এই তো সব কথা শেষ। ছোট বৌমা সেই বিয়ের পর থেকেই একাই রয়ে গেল। কেন বাবা, ওর আবার একাকিত্ব কিসের? এত বড় বাড়ি আছে, তোমরা আছো। আরে বাবা, টাকা পয়সা, গাড়ি বাড়ি, চাকর, কিসের অভাব? যা চাই তখনই তো সব হাতের কাছে পেয়ে যায়। ওরে হতচ্ছাড়া, টাকা বাড়ি গাড়ি কি সব? স্বামীর সময়ে ভালোবাসার প্রয়োজন নেই? ও গ্র্যান্ডপা, আজ পুজোর দিন তোমরা কি শুরু করলে বলো তো? আমি তো আছি নাকি? ব্রোয়ের বন্ধুকে আমি একা থাকতে দেব না। সবাই মিলে জমিয়ে আড্ডা দেব। গ্র্যান্ডপা, কেমন আছো তোমরা? নাম নিতে না নিতেই শয়তান হাজির। আরে এসো এসো দাদু ভাই, অনেক দিন বাঁচবে তোমরা। অনেক দিন পর দেখলাম তোমায়। 5 বছর হয়ে গেল। তাই তো দীপাবলি পর্যন্ত ছুটি নিয়ে এসেছি। পুরো 1 মাস তোমাদের জ্বালাতন করব। ডিয়ার অল, মিট মাই ফ্রেন্ড অভ্র। তোমার বাড়ি কোথায় বাবা? বাড়িতে কে কে আছে? বাড়ি আমার দক্ষিণেশ্বরে, তবে এখানে কেউ থাকে না। বাবা মা 4 বছর হলো মারা গেছেন, আর দিদি ও বোনের বিয়েও হয়ে গেছে। বাড়ি তো তালাবন্ধ হয়ে পড়ে থাকে। দিদি বোন মাঝে মাঝে আসে আর কি। ভাবছি এবার বেচে দেবো। নিজেকে একদম একা ভাববে না, আমরা আছি না। তুমি আজ থেকে আমাদের পরিবারেরই একজন। অপরূপা ছাড়া বাকি সবার সাথে পরিচয় করে নিল অভ্র। অপরূপা তো পুজোতে ব্যস্ত,
পুজোতে বাড়ির সবার সাথে মিশে গেল তো অভ্র, আর আদিত্যবাবুকে তো একদম বন্ধু বানিয়ে নিয়ে ফেলল। সবার অবশ্য অভ্রকে বেশ পছন্দ হয়েছে, তবে নবাগত অভ্রের চোখ কিন্তু অঙ্কিতার দিকে। জমিদার বাড়ির বুনিয়াদি পুজো হলেও অঙ্কিতার সাজ পোশাকে আধুনিকত্বের ছোঁয়া। আজকালকার মেয়ে বলে কথা, অভ্র তো টার্গেট করেই নিয়ে অঙ্কিতাকে। যেন এইবারে তার ভারত সফরটা বেশ আনন্দতেই মজাতেই কাটে। অঙ্কিতার অবশ্য মডেল হওয়ার খুব ইচ্ছা, তাই অভ্র বাই প্রফেশন একজন ফটোগ্রাফার শুনেই অঙ্কিতারও অভ্রকে পছন্দ করেছে মনে মনে। তাছাড়া অভ্রও দেখতে বেশ সুন্দর, সুপুরুষ। যাই হোক, একটু সুযোগ বুঝেই অভ্র অঙ্কিতা একটা সুন্দর ফটো ক্লিক করতেই দেখি দেখি অভ্রদা, ফটোটা কেমন এলো? তুমি তুমি বুঝলে কি করে যে আমি ফটো তুলেছি? যাই, তোমার ভালো লাগবে না হয়তো। উফ, দারুণ তুলেছো, জাস্ট ফাটাফাটি। তাহলে আমাকে কিন্তু অনেকগুলো ছবি তুলে দিতে হবে আমার এফবি ইনস্টার জন্য, বুঝলে তো অভ্রদা? বাই দ্য ওয়ে, তোমায় অভ্রদা বললে তোমার কোনো অবজেকশন নেই তো? আরে আছে বই কি, নিশ্চয়ই আছে। এত সুন্দর ছবির গিফট হলো শেষে দা পদবী, মানে আমায় কোনো চান্স দেবে না বলছো? তাই? তা তোমায় কি বলে ডাকবো, অভ্র? ওফ, কোনো সুন্দরী মেয়ে আমায় এত সুন্দর করে ডাকতে পারে, জানলে তো আরো আগে এখানে আসতাম। আমি সুন্দরী বলছো? তা আয়নাতে নিজেকে দেখেছো? বলিষ্ঠ সুপুরুষ একটা। তুমি তো চাইলে যে কোনো মেয়েকেই। না 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 না, যে কোনো মেয়ে না, যে কোনো মেয়ে না, আমি একজন সুন্দরী মেয়েকেই। তবে যাই হোক, মম আর গ্র্যানি ছাড়া এই প্রথম কোনো সুন্দরী মেয়ে আমাকে সুপুরুষ বলল। এটা আমায় বিশ্বাস করতে হবে? আমি প্রথম? কেন, ভয় পাচ্ছ নাকি যদি আমি ছবি তুলতে না দিই? কে কাকে কিসের ছবি তুলতে দেবে না? ও মম, নাথিং নাথিং। তা সন্ধ্যারতি হয়ে গেল মম? হ্যাঁ, এই হলো। তা এনাকে তো ঠিক চিনতে পারলাম না। ভ্রয়ের বন্ধু অভ্র। তোমার থেকে বড় না? ওনার নাম ধরে ডাকছো যে? ওহ, জাস্ট চিল মম, এসব কোনো ব্যাপার না। তুমি বড্ড সেকেলে। না না না, ঠিক আছে ঠিক আছে, আমি পারমিশন দিয়েছি। মম, আমি বেশ কয়েকটা ফটো ক্লিক করব, তাই তুমি কথা বলো, আমি ড্রেসটা চেঞ্জ করে আসছি। ওয়ান থিং আই মাস্ট সে, পরিচয় করিয়ে না দিলে সবাই বলবে অঙ্কিতা আর আপনি দুই বোন। আপনাকে দিয়ে তো কেউ বলবে না আপনার এত বড় একটা মেয়ে আছে। নিজেকে দারুণ মেনটেন করে রেখেছেন তো। ধন্যবাদ। তবে এ বাড়িতে আমার সাথে কেউ এভাবে কথা বলে না, আর প্রশংসাও করে না। আপনার অবজেকশন কি? কেউ প্রশংসা করে না, নাকি আমি প্রশংসা করলাম, কোনটা? আমি আসছি। সত্যি কথা বলতে, কাকে কি বলবো সে ব্যাপারে আমি শুধু আমার মনের কথা শুনি। আর যদি কেউ কোনোদিন আপনার কোনো প্রশংসা না করে থাকে, তবে সেটা তাদের চোখের দোষ, আমার না। অপূর্বা একটু অস্বস্তি হয়ে ওখান থেকে চলে গেল। অভ্রর কথাটা একেবারেই মিথ্যে নয়। একবার থেকে কেউ বলবে না যে অপূর্বার বয়স 40 আর ওনার একটা 18 বছর বয়সের মেয়ে আছে। দেখে মনে হয় 27 কি 28 বছর বয়স হবে হয়তো। যাই হোক, ডিনারের জন্য অভ্র সহ সপরিবারে সবাই ডাইনিং টেবিলে বসেছে। ব্রো, জানিস আজ অনেক পিক ক্লিক করেছি, এফবিআরএসটা ভরিয়ে দেব। আর অভ্র যা সুন্দর পিক ক্লিক করছে না, যে কি বলবো। আমি তো জাস্ট অভ্রর ফ্যান হয়ে গেছি, জাস্ট অসম। হ্যাঁ জানি, ক্যামেরাতে অভ্রর হাত খুব ভালো। এত সুন্দর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফ্রেমিং করে না যে আর কি বলবো। আরে এটা একটু বেশি হয়ে গেল না রে? চুপ কর, তোর এত ফ্যান ফলোয়ার কি এমনি এমনি হয়েছে? সবাই বোকা নাকি? বলছি, আমার ছেলে মেয়েদের চোখে কিন্তু কোনো সমস্যা নেই।
ছবিগুলো কিন্তু আমিও দেখেছি, সত্যি খুব সুন্দর তুলেছো। ধন্যবাদ। তবে আমার কালেকশন আজও যেন অসম্পূর্ণ রয়েছে। আমি যেমন ছবি চাইছি না, ঠিক পাচ্ছি না, ইনকমপ্লিট। ইনকমপ্লিট কেন? কি চাই? কি চাইছো? কোনো ন্যাচারাল পিক নাকি কোনো মডেলের ছবি? অবশ্যই মডেলের পিক, কিন্তু সাবেকিয়ানা সাজে, মানে ওই ট্র্যাডিশনাল ইন্ডিয়ান হাউসওয়াইফ বলতে যা বোঝায় আর কি। তাহলে তো আমার মাই তো আইডিয়াল। তুমি তো আমার মুখের কথা ছিনিয়ে নিলে। তাই তো আমি ওনাকে না জানিয়ে কিছু ছবি অলরেডি তুলে ফেলেছি। হ্যাঁ, এটাই তো বাকি আছে, এবার আবার মডেল হব আর কি। সিস কিন্তু কিছু খারাপ বলেনি, এই সাজে তুমি ইন্ডিয়ার বেস্ট। বেশ তো, ভালোই প্রস্তাব। কটা ছবি তো তুলুক না। তাছাড়া অভ্র তো আমাদের বাড়িরই ছেলে, আমার কোনো আপত্তি নেই। তাছাড়া 20 বছর হলো বিয়ে করে এ বাড়িতে এসেছো, কখনো কোথাও যাওনি কোনো দিন। ছবি তোলার নামে না হয় একটু কদিন বাইরে ঘুরলে ক্ষতি কি? আমার ছোট ছেলের তো কোনোদিন সময় হয় না। বাবা কি বলছেন কি? আমি মডেল? উনি ভুল তো কিছু বলেননি, ক্ষতি কি এতে? আর আমার মনে হয় সাবেকিয়ানা সাজে আপনি অদ্বিতীয়। তাছাড়া আপনি কি ঠিক চান বলুন তো? আমি অসম্পূর্ণ থেকে যাই নাকি? তুমি কি ভয় পাচ্ছ বৌমা, নাকি একটু লজ্জা লাগছে? আমি জানি না বাবা। এই বলেই অপরূপা ওখান থেকে চলে গেল। তবে পরিবারের সবাই সম্মতি পেল ট্র্যাডিশনাল ইন্ডিয়ান হাউসওয়াইফ সাজে অপ্রের হাত ধরে কিছু ছবি তোলার, যা পরবর্তীকালে বিদেশি ম্যাগাজিনে ছাপা হবে। অপরূপার একটু আপত্তি থাকলেও সবার কথায় সেও সম্মতি দিল। তবে এই তালিকা থেকে অঙ্কিতাও বাদ না, কারণ অব্রের পাখির চোখ তো অঙ্কিতা। আবার অঙ্কিতার মডেল হওয়ার খুব ইচ্ছে, এবং সুপুরুষ ফটোগ্রাফার অভ্রকে মনে মনে সে পছন্দ করে ফেলেছে। এই ফটো সেশন গুলি সব হবে দুর্গাপুজোর পর্ব মিটে গেলে। তবে এই পূজা চলাকালীন অপরূপাকে না জানিয়ে বেশ কিছু ছবি তুলে বিদেশে বিভিন্ন ম্যাগাজিনে স্যাম্পেল হিসেবে পাঠিয়ে দিয়েছে। দেখতে দেখতে চলে এলো বিজয়া দশমী। মাকে বরণ করে ও সবাইকে শুভেচ্ছা জানিয়ে অপরূপা অঙ্কিতার সাথে ঘরে এলো। অপরূপা দূরে থাকা প্রিয়জনদের ফোনের মাধ্যমে শুভ বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছে। মা, বাবা, আত্মীয় স্বজনদের পর এবার অমৃতা। হ্যালো হ্যালো অমৃতা, আরে কেমন আছিস? আর পুজো কেমন কাটলো তোর? ভালোই রে, তোর কি খবর? ভালো। শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা। তোকেও শুভ বিজয়ের অনেক শুভেচ্ছা জানাই রে। পূজামাকে নিয়ে আমাদের বাড়ি বেড়াতে আয়, অনেকদিন তোরা কিন্তু আসিসনি রে। আর রবিদার কাছ থেকে আলাদা হওয়ার পর থেকে তো আর আসিসনি তোরা। কি রে, অনেকদিন তো হলো, এবার আয় একদিন। যাবো রে, এখন তো আর কারো পারমিশন নিতে হবে না, সময় হলেই চলে যাবো। ওকে বাই, রাখছি রে আজ। বাই। সত্যি কি যে করলো মেয়েটা, অমন ভরা সংসার, স্বামী ছেড়ে কিনা একা বসে আছে। কেন মা, অমৃতা মামি তো ঠিকই করেছে, ভুল তো কিছু করেনি। তা বললে কি হয় মা? ডিভোর্স নেওয়াটা কি ঠিক সিদ্ধান্ত? কখনোই না। কিসের যে জেদ ছিল, কি ভালো বুঝলো কে জানে। আমাদের কারোর কথা শুনলো না ও। স্বামী ছাড়া যে মেয়েদের বাঁচা দায়। উফ, তোমাদের সব পুরনো ধ্যান ধারণা। মিমি হলো আধুনিক চিন্তা ভাবনার, আর উনি ছিলেন সেকেলে। কোনো মিল ছিল না চিন্তাধারায়। মিমি আধুনিক হয়ে আদর্শ গৃহবধূর মতো চালচলন, ভালো রান্না করে, সংসারের সব কাজ পারে। তাই বলে কি সে ডিভোর্স দিতে পারে না? তা বললে কি হয় মা? মেয়েদের একটু মানিয়ে গুছিয়ে চলতে হয়। নিজের ইচ্ছে, শখ, আহ্লাদের থেকে বেশি গুরুত্ব কি জানিস স্বামী? উফ, কি যে বলো। মিমি এত পরিশ্রম করে বাচ্চাদের প্রাইভেট স্কুলটা দাঁড় করিয়েছে, কত নাম ডাক ছড়িয়েছে এখন।
সেটা ছেড়ে নিজের স্বপ্নের স্কুল ছেড়ে কি করে দিল্লি চলে যাবে? কেন, উনি তো দিল্লির প্রাইভেট জবটা গ্রহণ না করলেই পারতেন। কলকাতা চাকরিটা কি খারাপ ছিল নাকি? স্যালারি বেশি নয়, প্রমোশন নয়, শুধুমাত্র মিমির ওপর হিংসা করে মিমিকে জবলেস করার জন্য দিল্লিতে চাকরি নিল। সবসময় কি সব স্যাক্রিফাইস মেয়েদেরকেই করতে হবে? আরে পুরুষ মানুষ, তার তো একটা কর্মজীবন থাকবেই। নিশ্চয়ই দিল্লির চাকরিতে কিছু ভালো বুঝেছিল। কি যে বলো না মা! আর মিমির পরিশ্রমের, ইচ্ছার, স্বপ্নের কোনো দাম নেই, কারণ সে মেয়ে। অঙ্কিতা, অঙ্কিতা, আরে অঙ্কিতা কোথায়? এই তো অঙ্কিতা, এখানে বসে আছো। আমি কখন থেকে খুঁজছি তোমার। ও, মামের প্রাইভেট কথার মাঝে ঢুকে পড়ে ডিস্টার্ব করলাম না তো? হে মা, না 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 না, কি যে বলো! আমাদের আবার প্রাইভেট কথা। ইউ আর অলওয়েজ ওয়েলকাম। একটা ভালো খবর আছে বুঝলে। এই ম্যাডামের যে ছবিগুলো তুলেছিলাম না জানিয়ে, তার মধ্যে কিছু ছবি ম্যাগাজিনের জন্য সিলেক্ট হয়েছে। ওনাদের না খুব পছন্দ হয়েছে এবং আরো ছবি পাঠাতে বলেছে। আমার ছবি সিলেক্ট হয়েছে? ওয়াও মম, তুমি তো স্টার হয়ে গেলে আজ থেকে। চলো সবাইকে খেতে দিই, আমি নিচে যাচ্ছি। আর তোমরাও কিন্তু তাড়াতাড়ি এসো। অঙ্কিতা, তোমার মন কি খুব বেশি খুশি হয়নি নাকি বলো তো? আসলে মা তো খুব চাপা, তাই প্রকাশ হতে দিল না। কে নিজের সাফল্যে খুশি হয় না বলো তো? জানো তো, আমিও মডেল হতে চাই। তাই? ছোট থেকে আমার মডেল হওয়ার ইচ্ছে। তুমি আমার কিছু ভালো পিক তুলে দেবে? ম্যাগাজিনে মডার্ন ছবির ডিমান্ড তো কিছু কম নয় গো। তুলতে পারি, তবে সেগুলো আল্ট্রা মডার্ন, মানে একটু বেশি বোল্ড পিক হলে না তোমার আপত্তি নেই তো? তুমি কমফোর্টেবল হবে তো? বোল্ড পিক যদিও কোনোদিন তুলিনি, তবে তুমি যদি তুলে দাও তাহলে আমার আবার লজ্জা কিসের? কিসের অসুবিধা? চলো নিচে চলো, মা খেতে ডাকছে। পরের দিন বাড়িতে ছাদের বিভিন্ন স্থানে ছবি তোলার চেষ্টা করছে অব্র, কিন্তু ছবিগুলো ঠিক হচ্ছে না একেবারে। পুজোর ছবিগুলোর ক্ষেত্রে অপরূপা জানতো না যে তার ছবি তোলা হচ্ছে। ছবিগুলো তাকে না জানিয়ে তোলা হয়েছিল, কিন্তু এখন অপরূপা তো সবই জানে। অপরূপা এইভাবে ক্যামেরার সামনে বসেনি কখনো। একটা সংকোচের ছাপ ফুটে উঠছে অপরূপার চোখে মুখে। অব্র বেশ বুঝতে পারছে আগে অপূর্বাকে স্বাভাবিক করতে হবে, আর বিভিন্ন কথার চলে ওকে না বুঝতে দিয়ে ছবি তুলতে হবে। তাই ম্যাডাম, আপনাকে তুমি বললে কোনো আপত্তি নেই তো তোমার? না না, কোনো আপত্তি নেই। সে তুমি যা ভালো বোঝো তাই বলতে পারো। আর তোমার আপত্তি থাকলেও কেই বা শুনতো। আচ্ছা, একটা কথা বলি, তোমার ছোট থেকে কি স্বপ্ন ছিল জানতে পারি? স্বপ্ন মানে? থাকলে তো বলবো। আমার আবার কি স্বপ্ন? আছে, প্রত্যেকটা মানুষের কিছু একটা হবি থাকে, কিছু ভালো লাগা বা চাওয়া পাওয়া তো থাকতে পারে। কই, আমার তো তেমন কিছু নেই। হই আর কি, মন দিয়ে সংসার করা, এটাই হতে পারে। আচ্ছা, বুঝেছি। মন দিয়ে সংসার করতে করতে নিজের ইচ্ছে স্বপ্নগুলো সব হারিয়ে ফেলেছো, তাই তো? তুমি তো শুধুমাত্র ফটোগ্রাফার নাও দেখছি, মানুষের মনটাও বেশ পড়তে পারো। আরে এতে জ্যোতিষের কি আছে? সংসারের চাপে যে তোমার স্বপ্নগুলো শেষ হয়ে যাচ্ছে, তার ছাপ তো তোমার মুখেই স্পষ্ট দৃশ্যমান গো। তবে তোমার মধ্যে আজ একটা কিছু মিসিং মনে হচ্ছে। আচ্ছা, তোমার পুজোতে তোমার পায়ে লাল একটা কিছু ডিজাইন ছিল না? ওটা আলতা ছিল গো, পুজোতে পায়ে পড়েছিলাম, জলে ধুয়ে গেছে। পায়ে আবার আলতা পরতে হবে নাকি? হ্যাঁ, পড়তে হবে। ওটা না থাকার জন্যই তো কিছু একটা অসম্পূর্ণ লাগছে গো। ঠিক আছে, অল্প পরিমাণেই আছে, তবে আজকের মতো হয়তো হয়ে যাবে মনে হচ্ছে। কিন্তু নিজের পায়ে নিজে পড়তে কিন্তু একটু অসুবিধে হচ্ছে আর কি। আসলে অন্য সময় না পাশের বাড়ির রমা আমাকে পরিয়ে দেয় তো। আরে আমি তো আছি, আমি পড়িয়ে দিচ্ছি। না না তুমি শুধু একটু আমায় গাইড করে দাও। না না, তা হয় না। ছি 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 ছি। প্লিজ
এত দূরে ঠেলে দিচ্ছ কেন? পর করে দিচ্ছ আমায়? এইটুকু তো অধিকার আছেই। এইভাবে কথা বলতে বলতে অপরূপা অনেকটা মিশে গেল অভ্রের সাথে। ছোটবেলার কথা, ভালো লাগা, মন্দ লাগা, চাওয়া পাওয়া, সংসারের প্রতি ভালোবাসা, সংসারের প্রতি অভিযোগ, এমনকি মান অভিমানও অপরূপা শেয়ার করলো অভ্রের সাথে। দুজনের অজান্তেই কখন যেন অপরূপার হৃদয় স্পর্শ করে ফেলেছিল অভ্র। আসলে অভ্রের উদ্দেশ্য ছিল অপরূপার সংকোচ কাটিয়ে তাকে স্বাভাবিক করে তোলা, নইলে ওর মনের মতো ছবি পাবে না অভ্র। অন্যদিকে অপরূপার মনে জমে থাকা এই কথাগুলো কেউ কোনোদিন জানতে চায়নি। কোনো পুরুষ মানুষের কাছে তার মনেরই কথাগুলো বলে নিজে হালকা হতে পারেনি সে কোনোদিন। কথাগুলো জমে একটা একটা পাহাড় হয়েছিল মনের মধ্যে। অপরূপার মনের সংকোচ কাটিয়ে স্বাভাবিক হওয়াতে বেশ কিছু ছবি তুলতে পেরেছে অভ্র। এরপর ছাদ থেকে দুজনে নেমে এলো। গ্র্যান্ডপা, আপনাকে একটা ছোট্ট কথা বলার ছিল, বলতে পারেন? একটা ছোট্ট অনুমতি নেওয়ার ছিল। বলো কি অনুমতি চাও আমার কাছ থেকে? আপনি তো জানেন আগের ছবিগুলো তো বেশ প্রশংসিত হয়েছে, তা পরের ছবিগুলো তোলার জন্য না একটু স্পটটা পাল্টাতে হবে। ছবিগুলো পছন্দ হলে না ম্যাগাজিনে প্রকাশ পাবে। সে তো খুব ভালো কথা বাবা। বেশ কিছু পুরাতন মন্দির, কিছু হেরিটেজ প্লেস, কিছু জমিদার বাড়ি, কিছু প্যালেস হ্যাঁ আমি সিলেক্ট করেছি গ্র্যান্ডপা। কিন্তু সেসব জায়গা এখান থেকে তো বেশ অনেক দূরে, কিছু জায়গা তো এ রাজ্যেরও বাইরে। কালকে কলকাতাতেই একদিনের একটা ট্রিপ হবে, আর পরশু থেকে প্রায় 7 দিনের একটা ট্রিপ হবে সব জায়গা কভার করতে। তাই আপনার একটা অনুমতি চাই। তা বেশ তো, এতে অসুবিধে কোথায়? বৌমা বিয়ের পর থেকে কোথাও কোনোদিন যায়নি। অন্যের তো কোনো সময় নেই, ব্যবসায় ব্যস্ত। ও শুধু টাকা রোজগার ছাড়া আর কিছু বোঝেনি। আমি একাই বৌমার সাথে সময় কাটাই। তোমরা বাইরে গেলে বৌমার মনটাও একটু ভালো হবে। আমার আপত্তি নেই, তোমরা যাও। গ্র্যান্ডপা, ভাবছি শুরু করব কালীঘাট থেকে, তারপর ওই ভিক্টোরিয়া, মার্বেল প্যালেস ইত্যাদি। বাইরে যেতে হবে? না না, তাহলে আমি কোনো ছবি তুলব না। কেন যাবে না? ওই স্পটগুলোতে ছবি তো বেশ ভালো আসবে গো। আরে যাবে যাবে, আমি তো বলছি বৌমা যাবে। কিন্তু বাবা, আমি বলছিলাম। থামো বৌমা, তোমার মানা শুনছে কে? যাও যাও, মনটা ফ্রেশ হবে। আমি বলছি ভালো লাগবে তোমার। না না বাবা, ফিরতে যদি দেরি হয় আর রাত হয়ে যায় যদি বাবা, তাই বলছিলাম। তুমি তো একা যাচ্ছ না, অভ্র থাকছে তো তোমার সাথে। অভ্র তো এখন আর বাইরের কেউ নয়, আমাদের নাতিবাবু আবিরের বন্ধু হচ্ছে অভ্র, আমাদের ফ্যামিলির মেম্বার এখন। ভয় কিসের তোমার? বিয়ের পর থেকে অপরূপা সেভাবে কোনোদিন ঘরের বাইরে বের হয়নি। তাই একটু সংকোচ থাকলেও শেষমেশ শ্বশুরমশাইয়ের আবদার মেনে অভ্রের সাথে বের হলো অপরূপা। কালীঘাটে কিছু ছবি তুলে দুজনে চলে এলো ভিক্টোরিয়াতে। অপরূপার সাথে বিভিন্ন ধরনের অভ্র কথা বলছে এবং এই কথা বলার অজুহাতে অপরূপার বিভিন্ন সময় ছবি তুলছে, যা অপরূপার বোধগম্যের বিষয় নয়। অপরূপা ভাবছে অভ্র তার সাথে বন্ধুর মতো মিশছে, সে তার মনের কথা শেয়ার করার একটা ভালো বন্ধু পেয়েছে। আসলে এইভাবে কোনো পুরুষ কোনোদিন তার সাথে কথা বলেনি, এইভাবে তার ইমোশনকে কেউ কোনোদিন গুরুত্ব দেয়নি। কথায় কথায় অভ্র জানতে পারে সে বহু বছর বাপের বাড়ি যায়নি। বাপের বাড়ি যাওয়ার জন্য রোজ তার মন খারাপ করে। শুধু ফোনে কথা বলে কি মনের স্বাদ মেটে? অন্যবের কোনো সময় নেই, তাই অপরূপা কোনোদিন কাউকে কিছু বলেনি। তার মনের এই ছোট্ট ছোট্ট ইমোশনকে কেউ স্পর্শ করার চেষ্টাই করেনি কোনোদিন। অপরূপার এই মনের বাসনা জানতে পেরে অভ্র তার মার্বেল প্যালেসের প্ল্যানটা ক্যান্সেল করে চলে যায় অপরূপার বাপের বাড়ি। ফলে অভ্র নিজেই অজান্তেই অপরূপার মনে এমন একটা স্থান স্পর্শ করে ফেলেছে, সেটা এত বছরে কেউ করেনি। যে স্পর্শটা প্রত্যেক নারী খোঁজে, যে স্পর্শটা প্রত্যেক নারী পেতে চায় স্বামীর কাছ থেকে, নয়তো কোনো না কোনো পুরুষের কাছ থেকে। প্রত্যেক নারী চায় তার মতন করে কেউ তাকে বুঝুক, তার ভালো লাগাকে ভালোবাসুক, তার অপছন্দকে ঘৃণা করুক। অপরূপা বাপের বাড়ি এসে খুব আনন্দ হয়ে নিজের ইমোশনের বহিঃপ্রকাশ হিসেবে সকলের অলক্ষ্যে জড়িয়ে ধরল অভ্রকে।
কিন্তু অভ্র ভাবলো সে না চাইতেও হাতে জামা পেল। তোমার তোমার শরীরটা তোমার মনের মতন এত সুন্দর, এত কোমল, এত নরম ভাবতে পারিনি কোনদিন। সরি, আমার আমার না ভুল হয়ে গেছে, আমি ঠিক বুঝতে পারিনি। সরি কেন? সরি কেন? আমি তো কোনো আপত্তি করিনি, আমার তো ভালোই লাগছে। তুমি শুধু দেখতে নয়, সব দিক থেকে সুন্দর। বাড়ি ফিরে চলো অভ্র, আমি গিয়ে রান্না করব, তবে সবাই খেতে পাবে। তাড়াতাড়ি ফিরতে হবে আমায়, বাড়ি চলো। অপরূপা কথায় তড়ি ঘড়ি দুজনে বাড়ি ফিরে এলো। রাতে ডিনারের সময় অপরূপা সবাইকে খেতে দিচ্ছে। অপরূপা, তোমরা আজ কেমন ঘুরলে বলো? অভ্র, আজকের তোলা ছবিগুলো দেখি। আমি আর কোনো ছবি তুলতে যাব না, আমার ঠিক ভালো লাগছে না এসব। কেন বৌমা, ছবিগুলো তো সব দুর্দান্ত এসেছে। তাছাড়া অব্রর কাছে শুনলাম তুমি আজ বাপের বাড়ি গিয়েছিলে, কত ঘুরলে তুমি, তাহলে আবার ভালো লাগছে না বলছো কেন বৌমা? অভ্র, তুমি তো আজ আমার ডিউটি পালন করেছো হে। হ্যাঁ, আসলে কাজ হয়ে গেছিল তো, আর হাতে সময় ছিল, তাই ভাবলাম ঘুরেই আসি। বেশ করেছো অভ্র, বেশ করেছো। আমি তো সময় পাই না, অর্ধেক দিন তো আবার কথা বলারই সময় থাকে না আমার, বুঝলে? অপরূপা সুযোগ পেয়েছো অপরূপা, কদিন ঘুরে নাও, অপরচুনিটি মিস করো না প্লিজ। আমার ওই একই মত বৌমা, আমি তো বুঝতে পারি তোমার মনটা ভালো হবে। কাল থেকে দূরের বেশ কয়েকটা স্থানে যাব, কয়েকটা দিন লাগবে সব স্পটগুলো টাচ করতে। ও ঠিক আছে, বাড়ি নিয়ে ভাবতে হবে না, কাজ শেষ করে ফিরবে। অভ্র চেপে গেল যে হাতে সময় থাকার কারণে নয়, বরং কাজ বাতিল করে অপরূপার আবদারে তাকে বাপের বাড়ি নিয়ে যায়। অন্যদিকে অপরূপা চেপে গেল যে সে নিজের অজান্তেই আলিঙ্গন করেছিল অভ্রকে। যাই হোক, পরের দিন শুরু হয়ে গেল বিভিন্ন স্পট ঘুরে ফটোশ্যুটের সফর। অভ্র সুযোগ ছাড়ার পাত্র নয়। সফরের প্রথম দিনেই বিভিন্ন কায়দা কৌশলে হাত করে নিয়েছে অপরূপাকে, কারণ অপরূপার মনের নরম স্থানগুলো অভ্র আগেই করে নিয়েছিল। তাই এই সফর শুধু ছবি তোলার সফরে সীমাবদ্ধ থাকলো না, এই সফরটি অপরূপার মতো লক্ষ্মীমন্ত বইয়ের পরকীয়া প্রেমের সফরে পরিণত হলো। অপরূপা নিজের মনের কাছে দুর্বল হয়ে সফরের প্রথম রাতেই হোটেল রুমে নিজেকে সঁপে দেয় অভ্রের হাতে। সে নিজেকে উজাড় করে সত্যিকারের অন্তরের গভীর থেকে ভালোবেসে ফেলেছে অভ্রকে। অপরূপের অন্তরের এই গভীরে অন্য কোনোদিন পৌঁছতে পারেনি বা অন্য কোনোদিন চেষ্টাও করেনি। এই কয়েকটা দিন মন খুলে প্রেম করে আজ অন্তর থেকে তৃপ্ত অপরূপা। সে ছোট থেকে যেভাবে বাঁচার স্বপ্ন দেখত, ঠিক যেন সেইভাবে সেই কটা দিন অপরূপা বাঁচল। সে যেন বাঁচার এক নতুন স্বাদ খুঁজে পেল। সফর শেষে ফেরার দিন অপরূপার ইচ্ছা অনুযায়ী তাকে তার বান্ধবী অমৃতার ঘরে টপ করে চলে যায়। তার জীবনের চরম মুহূর্তগুলি সে শেয়ার করতে চায় একমাত্র প্রাণের বান্ধবী অমৃতার সাথে। কিছু সময় পর অমৃতা তাকে বাড়ি পৌঁছে দেবে। কিরে, কেমন ঘুরলি? ফটোশুট এনজয় করলি? আমার স্বপ্ন যে সত্যি হলো আজ। বাহ, আবার গান! মন তো বেশ তরতাজা ফুরফুরে। সে তো হবেই, আমি খুব খুশি। আমি নিজেকে আবিষ্কার করেছি এই কটা দিন। আমি কি চাই আমি নিজেই জানতাম না। আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই নিজের মতো করে মন খুলে বাঁচার অধিকার আছে। তবে একটা কথা আমাকে খুব ভাবাচ্ছে, আমি কোনো অন্যায় করছি না তো? তোর মন তোকে কি বলছে? তোর মন তোকে অপরাধী বলছে? এই প্রশ্নটা আমাকে সবচেয়ে ভাবাচ্ছে। তুই বল, আমি অন্যায় করছি? প্রেম করবি তুই আর মরাল সাপোর্ট দিয়ে যেতে হবে আমাকে? এড়িয়ে যাচ্ছিস তো? তুই তো জানিস আমার ন্যায় অন্যায় বোধগুলো সকলের সাথে ঠিক মেলে না। তবুও বলবো, যে কোনো মানুষই অন্য কোনো মানুষের ব্যক্তিগত সম্পত্তি নয়। সে সামাজিক সম্পর্ক বা দায়বদ্ধতা থাকলেও কেউ কারো সম্পত্তি হতে পারে না। তবে তুই নিজে ভেবে দেখ, কারোর কোনো বড় রকমের ক্ষতি করে দিচ্ছিস কিনা। আর তার চেয়েও বড় কথা, এই সম্পর্কটা তোর নিজের কাছে কতটা মূল্যবান।
তুই নিজের কাছে বোঝা বা অপরাধী হয়ে উঠবি না তো? ঠিক এখানেই আমিও তো খুব কনফিউজ। তুই যেমন অর্ণবের সম্পত্তি নোস, ঠিক তেমনই অভ্রও কিন্তু তোর সম্পত্তি নয়। তার কোনো দায়বদ্ধতা নেই তোর ওপর। তোকে কখনো অস্বীকার সে করতেই পারে, সেটা মনে রাখিস। জানি না রে, ঠিক করছি না ভুল, তবে এটা বলতে পারি যে আমি সত্যিই ভালো আছি, শুধু বেঁচে নেই এখন। তবে অভ্র চলে গেলে কি করবি সেটা ভেবে দেখেছিস? ও তো আর চিরকাল থাকবে না তোর সাথে। ও তো বলেছিল 1 সপ্তাহ পর হয়তো বিদেশ চলে যাবে। তখন আমি কি করব? তখনও কি আবার সেই আগের মতো শয্যাশায়ী শাশুড়ি মায়ের সেবা করব, আর সারাদিন ওই নিষ্প্রাণ মানুষের মতো রান্না করে যাব? তাহলে অভ্রর সাথেই চলে যা। বন্ধ খাঁচা থেকে বেরিয়ে 2 ডানা মেলে উড়ে যা মুক্ত আকাশে। কিন্তু ইচ্ছে থাকলেও তো যাওয়ার কোনো উপায় নেই। অঙ্কিতা মানতে পারবে না কোনোদিন। জানি আমাকে 4 দেওয়ালের মধ্যে থাকতে হবে খুব কষ্ট করে। হাত ধরে আসবে আমার। বাড়ি ফিরে সবার সাথে স্বাভাবিকভাবেই মিশল অপরূপা। নিজের প্রেমের গল্প ছাড়া ফটোশুটের সব গল্প শোনালো সবাইকে। পরের দিন সকালে সবাই বারান্দায় বসে গল্প করছে, আর অপরূপা যথারীতি রান্না করছে রান্নাঘরে। এমন সময় অভ্র এলো বাড়িতে। এবারে ছবিগুলো রাতেই পাঠিয়ে দিয়েছি বিভিন্ন স্থানে। আশা করি বেশ কিছু ছবি সিলেক্টও হয়ে যাবে, আর সিলেক্ট হলে সেই ম্যাগাজিনের একটা কপি চলে আসবে আমার দেওয়া ঠিকানা অনুযায়ী, এই ঠিকানায়। সে তো সব ঠিক আছে অভ্র, কিন্তু আমার পিকগুলো কি হবে? কবে তুলবে? সে তুমি যবে বলবে। আমি তো সামনের সপ্তাহে হয়তো চলে যাচ্ছি। যা করবে এই কটা দিনের মধ্যেই করো কিন্তু। তাহলে দেরি নয়, আজই চলো মার্বেল প্যালেসে। অভ্র তো আগে থেকেই রাজি। মার্বেল প্যালেসে একটু বোল্ড ছবি তুলছে অঙ্কিতা। তার তো মডেল হওয়ার ইচ্ছা, সেই অনুযায়ী মানুষই ছবি তুলছে। দেখতে একজন মডেলের কাছে একজন ফটোগ্রাফার কাছের মানুষ বা পছন্দের মানুষ এই পারে। অঙ্কিতা মনে মনে বেশ পছন্দ করে ফেলেছে অভ্রকে, তবে খুব চেষ্টা করেও তার মনের কথাটা বলতে বা জানাতে পারল না অভ্রকে। অভ্র তো বরাবরই টার্গেট ছিল অঙ্কিতাকে, কিন্তু সেও কিছু প্রকাশ করতে পারল না, কারণ অপরূপা। সারাদিন এত সুযোগ থাকা সত্ত্বেও অঙ্কিতা তার মনের কথা বলতে না পেরে বেশ কষ্টে ছিল। এমন সময় বাড়িতে আবিরকে সামনে পেয়ে তার মনের কথা বলে দিল আবিরকে। আবির কোনো দেরি না করে সঙ্গে সঙ্গে সব জানিয়ে দিল গ্র্যান্ডপা আদিত্যকে। আদিত্য খুশি হলো সব শুনে, বলল কালই কথা বলবে অভ্রের সাথে। পরের দিন অভ্র এলে, বাবা অভ্র, একটা কথা বলার ছিল তোমায়, ওই কিছু মনে না করলে বলবো? বলুন না, কোনো সংকোচ করবেন না। আমি কিভাবে আপনার কাছে আসতে পারি? আমি তোমায় এই পরিবারেরই একজন মনে করি। আমি চাই এটা আর কথার কথা হয়ে না থেকে আইনত সিদ্ধ হোক। ঠিক বুঝলাম না, মানে ম্যাডাম কি কিছু বলেছে নাকি আপনাকে? না 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 না, বৌমা কিছু বলেনি। বৌমা জানে তা তো জানতাম না, তবে আমি সবটা জেনেছি ওই আবিরের কাছ থেকে। আমি যতটা জানি আবিরকে বলেছে অঙ্কিতা নিজেই। অঙ্কিতা সব বলেছে মানে? কোন কথা? কি বলেছে? ধরা পড়ে গেলে তো। তোমরা একে অপরকে যে পছন্দ করো তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু পছন্দ মানে আপনি আপনি ঠিক আছেন তো? কি বলছেন আপনি? আপনার আপত্তি নেই মানে কি কি বলতে চাইছেন? না না, তেমন কিছু না, তেমন কিছু না। মানে ওই তোমাদের 4 হাত এক করে দিতে চাই। মানে ম্যাডাম, মানে জানেন, মানে ঠিক বুঝলাম না কি বলতে চাইছেন। না, বৌমা জানে না, সে আমি জানিয়ে দেবো। অঙ্কিতার জন্য তোমার চেয়ে ভালো পাত্র আমি ভাবতেই পারি না। আমি পঞ্জিকা দেখে দিনক্ষণ ঠিক করে রাখছি, তুমি তোমার দিদি বোনেদের জানিয়ে দিও, তাদের আসতে বলো। ও, অঙ্কিতা বলেছে। আচ্ছা আচ্ছা, মানে আপনি আমার আমার অঙ্কিতার বিয়ের কথা বলছিলেন? অভ্র
হ্যাঁ বা না কোনো উত্তর না দিয়েই বাড়ি থেকে চলে গেল। আদিত্য ভাবলো সে লজ্জা পেয়েছে হয়তো। অপরূপার যে কোনো পরকীয়া হতে পারে কেউ স্বপ্নেও ভাবতে পারল না। আদিত্য নিজে এসে অপরূপাকে জানালো অঙ্কিতা আর অভ্রের বিয়ের কথা। বাবা, আপনি অভ্রকে বলেছেন তাদের বিয়ের কথা? তা শুনে সে কি বলল? না, কিছু বলেনি, কোনো উত্তরও দেয়নি। শুধু জিজ্ঞাসা করলো যে তুমি জানো কিনা। তবে আপত্তি নাই বলে আমার মনে হয়। এসব কবে থেকে বাবা? আমি তো কিছু জানি না। কেন, মেয়ে কি তোমায় জানিয়ে প্রেম করবে নাকি? আমিও জানতাম না। কেন, তুমি খুশি নাও বৌমা? না না বাবা, ঠিক ঠিক তা নয়। আমি একবার অমৃতার বাড়ি যাব বাবা, আমার খুব দরকার। সে তুমি যাও, কিন্তু তুমি একা যেতে পারবে? আমি পাশের বাড়ির রামুকে বলে দিচ্ছি, তোমায় পৌঁছে দিয়ে চলে আসবে। অপরূপা অমৃতাকে ফোন করে নিজে যাওয়ার কথা বলে এবং অভ্রকে যেন অমৃতা ফোন করে ডেকে নেয় সেটাও বলে দেয়। তোমার সাহস তো কম নয় অভ্র। আমার সাথে প্রেম করে আমাকে ভোগ করে এখন আমার মেয়ে অঙ্কিতার সাথে বিয়ে করতে চাইছো? তুমি এত নিচু মনোভাবের ছেলে, জানতাম না তো। আমি তো অঙ্কিতার সাথে কোনো রিলেশনে যাইনি। এটা সম্পূর্ণ নিজের মানসিক ব্যাপার। তাহলে তুমি না বলে মানা করে দিলে না কেন? আমি তো হ্যাঁও করিনি, আর বিয়ে করব বলে রাজিও হয়ে যায়নি। তুমি হ্যাঁ করনি ঠিকই, কিন্তু নাও তো করনি। তুমি ঠিক কি চাইছো বলো তো? না করিনি কারণ প্রপোজালটা খুব একটা খারাপ নয়, তাই। অভ্র, দেখো, আমি তোমায় খুব পছন্দ করি, তোমার শরীর আমায় খুব আকৃষ্ট করে, কিন্তু কিন্তু এর শেষ কি তুমি বলতে পারো? তুমি কি কখনো আমার হতে পারবে? না তো। তোমার স্বামী মেয়ে সংসার ছেড়ে আমার কাছে তো আসতে পারবে না, আর আমি চাইও না যে তুমি আসো, কারণ তোমার বয়স আর আমার বয়স কোনো মিল আছে নাকি? আমি 24 আর তুমি 40। এর চেয়ে অঙ্কিতার সাথে আমাকে মানাবে বেশি। তাছাড়া এটাও ভাবো, অঙ্কিতার সাথে বিয়ে হলে আমি তোমাদের বাড়ির তো প্রায়ই আসবো। সে তুমি চাইলে তখন আমি তোমাকেও। অভ্র, তুমি এরকম মানসিকতার ছেলে আমি স্বপ্নেও ভাবিনি। তুমি তাহলে আমাকে একটুও ভালোবাসোনি? তুমি মারলে, তবু তোমায় আমি একটা অ্যাডভাইস দিই। ছেলেরা যখন কোনো বিবাহিত মেয়ের সাথে প্রেম করতে আসে না, তার সিংহভাগই ভোগ করতে, মজা নিতে আসে। কারণ বেশিরভাগ বিবাহিত মেয়েদেরই কোনো কোনো খারাপ লাগা থাকে, আর থাকাটাই স্বাভাবিক। এখন আমার ভালো লাগছে, কিন্তু আমার সাথে সংসার করলে আমার প্রতিও কিছু খারাপ লাগা তোমার থাকবে, এটাই নিয়ম। কেউ তো আর 100% অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে, আর হলে তো সেটা খুবই রেয়ার। চুপ করো। আমি আমার ভুলটা বেশ বুঝতে পারছি, কিন্তু আমি এই বিয়েটা কিছুতেই হতে দিতে পারি না অভ্র, অসম্ভব। তা কি করে তুমি আটকাবে শুনি? তোমার আমার সম্পর্কের কথা বলে দেবে নাকি? আর বলতে পারবে, ভুলে যেও না তোমার কিছু সাবলীল গোপন মুহূর্তের গোপন ছবিও আমার ক্যামেরাতে আছে কিন্তু। অভ্র, ছি 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 ছি, তুমি এসব নিয়েও আমাকে ব্ল্যাকমেল করতে পারো? আমি আসছি ম্যাডাম, ভালো থাকবেন। অমৃতা ম্যাডাম, আসি। আমি কি করব? আমি কি করব এবার অমৃতা, বলতো? আমি যে বড্ড বড় একটা ভুল করে ফেলেছি অমৃতা, আমি কি করব? যে কোনো সময় যে কোনো মানুষ যে কোনো মানুষের প্রেমে পড়তে পারে, তাতে কোনো ভুল নেই, কোনো অন্যায় নেই। কিন্তু অপরাধবোধ তখনই কাজ করে যদি কোনো ভুল মানুষের প্রেমে পড়া হয়। তাই বিশেষত বিবাহিত মেয়েদের খুব চিন্তা ভাবনা করে, সব দিক ভালো করে বুঝে, ছেলেটার ভালো খারাপ যাচাই করে, নেগেটিভ পজিটিভ সব বিচার করে সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ বিবাহিত মেয়েদের ফেরার রাস্তা সাধারণত থাকে না রে, সেটা খুব কঠিন। কিন্তু এক্ষেত্রে তুই বা আগে থেকে কি করে বুঝবি বলতো? ভুল, দোষ, অপরাধ বোঝার সময় নেই রে অমৃতা।
আমার মেয়েটাকে আমাকে বাঁচাতে হবে, কিন্তু কিন্তু কিভাবে সেটা সম্ভব? কিভাবে? তুই তো অভ্র কথা কাউকে বলতেও পারবি না। বললে তোর জীবন শেষ, আর না বললে অঙ্কিতা বিয়েটা ভাঙতে পারবি না। সবার আবার অভ্রকে পছন্দ, অঙ্কিতাকে বিয়েতেও তো অভ্র মত দিয়েছে। কি করে বাঁচবে অভ্রর হাত থেকে অঙ্কিতা? হা ভগবান, এ কেমন ধর্ম সংকট! এ কি সংকটে ফেললে? পরের দিন বাড়িতে এলো অভ্র সবার সাথে দেখা করতে এবং সবার সামনে বলল, আমি আজ খুব খুশি, আর আমার দিদি বোনদেরও আসতে বলেছি। আমি অঙ্কিতাকে কিছু ছবি তুলতে নিয়ে যাবো আজকে, আর ফেরার পথে দিদির বাড়িতেই আজ থেকে যাবে অঙ্কিতা, আর ওদের সঙ্গেও পরিচয় হয়ে যাবে, আর কাল ফিরবো। বেশ তো, এ তো উত্তম প্রস্তাব। তোমার বোনের সাথেও মিট করিয়ে দিও। সে কি আর বলতে, বোনও তো আজ দিদির বাড়ি আসছে, দুজনের সাথেই পরিচয় করিয়ে দেবো। অভ্রর সাথে অঙ্কিতা যাওয়াতে কারোর কোনো আপত্তি নেই। অঙ্কিতাও খুব খুশি, আর আপত্তি থাকবেই বা কেন? অপূর্বার সময় তো কারোর আপত্তি ছিল না। অপূর্বা তো বুঝতে পারছে যে হয়তো অভ্র আজ অঙ্কিতাকে নিয়ে কোনো হোটেলে যাবে, হয়তো দিদিদের বাড়িতে নিয়ে যাওয়াটা অজুহাত মাত্র। তার মানে সে অঙ্কিতাকেও হয়তো বিয়ে না করার পরিকল্পনা করছে। অপরূপা নিজেকে বাঁচানোর থেকে নিজের মেয়েকে বাঁচানোটা বেশি লজিক্যাল মনে হলো অপরূপা। তাই ঘরে মেয়েকে আর স্বামীকে ডেকে সবটা বলে দিল অপরূপা, সব সত্যিটা, এবং ক্ষমাও চাইল সবার কাছে। বিয়েটা ভেঙে গেল, আর অভ্র বাড়িতে আসাটাও নিষিদ্ধ হলো। কিন্তু অপরূপার কি হলো? কি আবার হবে? যেটা হবার সেটাই হলো। বাড়িতে সবার কাছে ছোট হয়ে গেল অপরূপা, কাউকে মুখ দেখাবার জো নেই তার, এক ঘরে হয়ে গেল। কেউ কথাও বলে না অপরূপার সাথে, এমনকি ঠিক করে তাকায়ও না ওর দিকে। সে যে সবার বিশ্বাস ভেঙে দিয়েছে, কেউ যেন এখনো বিশ্বাস করে উঠতে পারেনি যে অপরূপার মতো লক্ষ্মীমন্ত বউ এরকম কাজ করতে পারে। এইভাবে বাঁচা যায় নাকি? এইভাবে থাকাটা ক্রমশ অসহ্য হয়ে অপরূপার কাছে থাকতে না পেরে একদিন অর্ণব বাড়ি থেকে বেরোচ্ছে, সেই সময় অপরূপা অর্ণবের দরজা আটকে দাঁড়ালো। কি হলো? দরজা ঘিরে দাঁড়িয়ে আছো কেন? পথ ছাড়াও, অফিসে দেরি হয়ে যাচ্ছে। জানি দেরি হয়ে যাচ্ছে, কিন্তু তোমায় যে কিছু বলার আছে আমার। আমার কিছু কোনো শোনার সময় নেই, পথ ছাড়ো। এইভাবে বাঁচা যায় না। একটা ভুল কি আমায় ক্ষমা করা যায় না গো? আমার দেরি হয়ে যাচ্ছে, পথ ছাড়ো। আমি বুঝেছি আমার ভুল। আচ্ছা, তুমি তুমি কি বুকে হাত দিয়ে বলতে পারো যে তুমি কখনো কারোর প্রতি কখনো দুর্বল হওনি? আমার মাথায় হাত দিয়ে বলো তো দেখি, নাকি আমায় ছুতে এখন তোমার ঘেন্না হচ্ছে? তোমার থেকে আমার কিছু শোনার বা বোঝার নেই, পথ ছাড়ো, আমার অফিসে দেরি হচ্ছে। মানুষ মাত্রই তো ভুল হতে পারে। আমি একটা ভুল করেছি, আমি আমার ভুলটাও বুঝেছি, ক্ষমা চেয়েছি। আর কথা না বাড়িয়ে অপরূপা পথ ছেড়ে দিল, কারণ ও বুঝে গেছে যে ওকে এখন ঘৃণা করছে অর্ণব। শুধু অর্ণব কেন, সবাই ঘৃণা করছে। কিন্তু অর্ণব ক্ষমা করে দিলে যে তার অনেক স্বস্তি, বাকিরা হয়তো আস্তে আস্তে মেনে নেবে। কিন্তু অর্ণব তো ক্ষমা করছে না। এইভাবে বাঁচা যায় নাকি? এই ভাবতে 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 আর বেশি দেরি না করে একটা ব্লেড নিয়ে নিজের হাতের শিরাটা কেটে ফেললো এবং ধপ করে মাটিতে পড়ে গেল। অঙ্কিতা কিছু একটা শব্দ পেয়ে ছুটে এসে দেখলো ওর মা হাত কেটে মাটিতে পড়ে আছে। সঙ্গে সঙ্গে সে চিৎকার করে উঠলো। অন্য বাড়ি থেকে তখন বের হচ্ছে, আওয়াজ পেয়ে ছুটে এসে অপরূপাকে হাসপাতালে ভর্তি করে। জ্ঞান ফিরল পুরো 24 ঘন্টা পর। তুমি এটা কি করলে অপু? তুমি চলে গেলে যে আমার কি হতো সেটা ভাবলে না? তুমি ছাড়া আমার কি আছে? তুমি তো আমাকে আর ভালোবাসো না, আমাকে ঘৃণা করো এখন। আমাকে তো ক্ষমাও করা যায় না গো। কে বলেছে তোমায় আমি ঘৃণা করি? তোমায় আমি খুব ভালোবাসি গো। তোমায় ছাড়া আমি বাঁচবো না। তোমার ওটা কোনো ভুল না,
আমার কাছেও তো যে কোনো সময় এটা হতে পারতো গো। তাহলে কি তুমি আমায় ক্ষমা করে দিতে না? বলো না, তুমি তুমি এরকম আর কোনোদিন করবে না। একটা ঘটনা আমাদের এত বছরের সম্পর্ককে মিথ্যে করে দিতে পারে না অপু, পারে না। শুধু আমার এটা মেনে নিতে একটু সময় লাগলো। আরে বাবা, আমিও তো মানুষ। আর তুমি এরকম না করলে হয়তো আরো একটু বেশি সময় লাগতো আর কি। আমি কখনোই তোমাকে এতটাও ঘৃণা করিনি যে ক্ষমা করা যাবে না। কথা দাও মা, তুমি এরকম আর কখনো করবে না। তোমাকে ছাড়া আমরা বাঁচবো কিভাবে? মানুষ মাত্রই ভুল করে বৌমা। তবে কি বৌমা, একটা কথা মনে রাখবে, এই মোহ মায়ার প্রলোভন অনেক আসবে জীবনে। ওরা শুধু মজা নিতে আসবে, তোমার সুসময়ের সাথী হয়ে। তোমার খারাপ সময়ে তারা কেউ পাশে থাকবে না, বরং এই খারাপ সময় তোমার নিজের লোকেরাই পাশে থাকবে। কেউ তোমার উপর রেগে নেই বৌমা। তুমি সুস্থ হয়ে বাড়ি ফেরো, সবাই তোমার জন্য অপেক্ষা করবে। হ্যাঁ, তুমি শুধু সুস্থ হয়ে বাড়ি ফেরো। তুমি ছাড়া এই বাড়ি তো শূন্য গো, শূন্য। তুমি হচ্ছ আমার ঘরের লক্ষ্মী। তাই গো। ধন্যবাদ।